ফার্স্ট ইয়ার নন ফিকশন থেকে আমরা পড়বো গেটিসবার্গ অ্যাড্রেস। এটা লেখেন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা ইয়া। তো আজকের এই ক্লাসে আমরা কি কি পড়বো? আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের সামারিটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে নিব, মানে একটা আইডিয়া আসবে। প্রশ্ন অ্যানালাইসিস করব, তারপর প্রশ্নের উপর একটা আইডিয়া নিব কি রকম প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে খেয়াল করো, এই বিষয়গুলো সবগুলো আমরা জানবো এখানে। হ্যাঁ, কি ফ্যাক্ট জানবো, এর ব্যাকগ্রাউন্ডটা জানবো, সামারিটা জানবো, প্রশ্ন অ্যানালাইসিস করব, এই জিনিসগুলো করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখি একটু সংক্ষেপে সামারিটা জেনে নিই। সংক্ষেপে যদি আমরা এইগুলা যে গেটিসবার্গ অ্যাড্রেস হলো গেটিসবার্গ অ্যাড্রেসে দেওয়া, মানে একটা জায়গায় দেয়া, জায়গাটার নামও ছিল গেটিসবার্গ অ্যাড্রেস, দেওয়া একটা বিখ্যাত সংক্ষিপ্ত ভাষণ। এটার টাইম ডিউরেশনটা তোমরা জানো কত মিনিট ছিল? এটা জানতে হবে। যা আব্রাহাম লিঙ্কন 1863 সালে তোমার হচ্ছে 19 নভেম্বর আমেরিকার গৃহযুদ্ধের সময় গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে শহীদ সৈনিকদের স্মরণে প্রদান করেন। এটা তোমাকে ঠাডা মুখস্থ করতে হবে, ঝাড়া মুখস্থ করতে হবে। তুমি এমন একটি জাতি যার স্বাধীনতা, সমতা, মানে ইকুয়ালিটি এবং গণতন্ত্রের আদর্শের উপর, এই আদর্শের উপর গড়ে ওঠা জাতি টিকে থাকতে পারবে কিনা। তারপরে দেখো এখানে কি বলছে, যে তিনি শহীদ সৈনিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি কি করে, তিনি তোমার হচ্ছে শহীদ সৈনিকদের, অর্থাৎ অলরেডি যারা ডেড, তাদের জন্য তাদের যে এই যে স্যাক্রিফাইসটা, এইটার জন্য গভীর শ্রদ্ধা জানান এবং বলেন যে তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জীবিতদের দায়িত্ব হলো সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা যার জন্য সৈনিকরা জীবন উৎসর্গ করেছে। অর্থাৎ এই একটা ইয়ার মধ্যে যখন এই মানে উনি যখন হচ্ছে অনেক সৈনিক মারা গেছে, তখন এই যে সৈনিকগুলো মারা যাওয়ার সময় উনি একটা বক্তব্য দেন এবং উনি বলেন যে এই যে ইনারা মারা গেল, তো যে উদ্দেশ্যে মারা গেছে এটাকে আমরা ব্যর্থ হইতে দিব না। আমরা যারা বেঁচে আছি, এই আমরা আমাদের কাজ হইল আমাদের এই যে সৈনিকদের জীবন যারা উৎসর্গ করছে তার অসমাপ্ত কাজটা সম্পন্ন করা। ভাষণের শেষের দিকে লিঙ্কন ঘোষণা করেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা তুমি ঠাডা মুখস্থ করো। এটা তোমার হচ্ছে পার্ট এ বি সি সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব খুব এটা লাগবেই। তুমি এটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা শুধুমাত্র মানে পড়ার জন্য না, এটা সারা জীবনই লাগবে। দেখো, গভর্নমেন্ট শেষে সে কি বলে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের জন্য সরকার পৃথিবী থেকে কখনো বিলুপ্ত হবে না। এক্স্যাক্টলি এটা কিন্তু এখন পর্যন্ত সত্য। সো এই যে গেটিসবার্গ অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কনের, এখানের মেইন থিমটা আমরা একটু সংক্ষেপে জেনে নিব। গণতন্ত্রের মহিমা, এটা হচ্ছে একটা মূল থিম, মেইন আইডিয়া। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাদের যে ইমোজিগুলো ইউজ করতে বলছি, ইমোজিগুলো ইউজ করো, আর ক্লাসটা রেকর্ডও হচ্ছে। তাহলে হচ্ছে গণতন্ত্রের মহিমা, দ্য গ্লোরি অফ ডেমোক্রেসি, তারপরে স্বাধীনতা এবং সমতার আদর্শ, মানে দ্য আইডিয়ালস অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। তারপরে কি, জাতীয় ঐক্য রক্ষা, প্রোটেকশন অফ ন্যাশনাল ইউনিটি। তারপরে দেখো, শহীদের আত্মত্যাগের সম্মান, জনগণের ক্ষমতা ও দায়িত্ব। এই বিষয়গুলা, এই যে টোটাল বিষয়গুলা হচ্ছে মেইন আইডিয়া, মূল ভার্ব তোমার হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেসের। এই জিনিসগুলো নিয়ে উনি আলোকপাত করছেন। ইজ ইট ক্লিয়ার? দেন দেখো, আমরা এক লাইনে একটু পরীক্ষার জন্য জানবো যে গেটিসবার্গ অ্যাড্রেস একটা হচ্ছে শর্ট এবং পাওয়ারফুল স্পিচ। শর্ট মানে জাস্ট 2 মিনিট বক্তব্য দিছে, এবং এটা এত পাওয়ারফুল যেটা আব্রাহাম লিঙ্কন কি করে সম্মান করে ওই যে ডেড সোল্ডারদের, সৈনিকদের, এবং রিঅ্যাফার্মস করে, হ্যাঁ, মানে পুনরায় নিশ্চিত করে দেয় আইডিয়ালস অফ ডেমোক্রেসি, ইকুয়ালিটি অ্যান্ড ন্যাশনাল ইউনিটি। তাহলে এই ভাষণে লিঙ্কন শহীদ সৈনিকদের সম্মান জানান এবং গণতন্ত্র, সমতা, জাতীয় ঐক্যের আদর্শ পূর্ণ প্রতিষ্ঠার আহ্বান জানান। যারা পড়াচড়াচ্ছ তারা এতটুকু জানলে মোটামুটি আইডিয়া জানবে। এখন আমরা একটু ডিপলি জেনে নিব। ডিপলি জানার আগে আমরা একটু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করব।
দেখো আমরা দেখি যারা খুব পড়াচোর তারা অবশ্যই আগে প্রশ্ন দেখে নিবা। প্রশ্ন দেখে নিলে কি হয়, তুমি বুঝতে পারলা যে না। গেটিসবার্গ অ্যাড্রেস, এটা হচ্ছে গেটিসবার্গ অ্যাড্রেস নিয়ে দেখো যে এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আর দ্য আনফিনিশড টাস্ক, লিঙ্কনের যে আনফিনিশড টাস্ক ছিল মানে কাজ ছিল এই বিষয়ে আমাদেরকে লিখতে হবে। তো আমরা যখন ছাপটা ভালো করে জানবো তখন সুন্দর করে অ্যান্সার করতে পারবো। Why was the Battle of Gettysburg historical significant? মানে হিস্টোরিক্যাল অবশ্যই একটা গুরুত্ব আছে, না হলে এখন আজকে আমরা কত সাল, এটা 26 সালে এটা পড়তাম না নিশ্চয়ই। তারপরে দেখো, reproduce in your own word to speech Abraham Lincoln delivered at Gettysburg Address। আচ্ছা, তারপরে দেখো এইভাবে আমাদের প্রশ্ন আসবে গেটিসবার্গ অ্যাড্রেস নিয়ে 1 নম্বরে, এবং কিছু মার্ক দেওয়া থাকবে, তুমি যা জানো ওইভাবে সুন্দর করে লিখে দিবা। তো এই অ্যান্সার গুলা তুমি সহজে পাবা। কিভাবে পাবা? বাংলা যে সামারিটা আয়ত্তে রাখতে পারো। আচ্ছা, তারপরে দেখো বার্থ, ডেট এবং রিবার্থ এই জিনিসগুলো নিয়ে এবং মেটাফোরের উপর কোশ্চিন এগুলা আসতে পারে। এর বাইরে কোশ্চিন আসার মতো কিছু নেই। এইভাবে কোশ্চিনটা আসতে পারে। এ নাম্বার কোশ্চিন, হোয়াট ডাজ বার্থ অ্যান্ড ডেট, এখানে একটু তোমার বার্থ কি, জন্ম এবং মৃত্যু, স্যাম্বলাইজ, স্যাম্বলাইজ মানে কি, প্রতীক। আমরা বলি নাই স্যাম্বলাইজ মানে একটা হাইড মিনিং থাকে ইন দা গেটিসবার্গ অ্যাড্রেস। বি নাম্বার প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন, লিঙ্কন অনুযায়ী, লিঙ্কনের মানে মতামত অনুযায়ী আর দ্য রেসপন্সিবল অফ দ্য লিভিং আমেরিকানস। 3 নাম্বার প্রশ্নটা কিভাবে আসতে পারে, হোয়াট ইজ মিন বাই রিবার্থ অফ ফ্রিডম। নতুবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াই ডাজ লিঙ্কন এমফাসিজ ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম। এইভাবে প্রশ্ন আসবে, বা তুমি সামারি পড়লে দেখবা যে যেভাবেই প্রশ্ন আসুক তোমাকে আটকাইতে পারবে না। বিলিভ মি, আপুকে বিশ্বাস করলে বিশ্বাস করো। এখন খেয়াল করো, এখন আমরা কি ফ্যাক্ট জেনে নিব। ফুল টাইটেল কি, দ্য গেটিসবার্গ অ্যাড্রেস। অথরকে আব্রাহাম লিঙ্কন। ইনি 60 প্রেসিডেন্ট ছিল, 16তম প্রেসিডেন্ট ছিল অফ দ্য ইউনাইটেড স্টেট। আচ্ছা, কনটেক্সট দেখো, দেখে নাও একটু। ডেট, এটা ডেলিভার্ড হয় নভেম্বর 19, 1863। কি সোর্সগুলো একটু দেখে নিবা। এটা আফ্রোম্যাক্সলি 272 ওয়ার্ডের, মানে 272টা ওয়ার্ড উনি উচ্চারণ করেন। জনরাটা হচ্ছে কি, এটা একটা বক্তব্য, অডিটরি, পলিটিক্যাল স্পিচ, এবং তোমার হচ্ছে এলিজি কি বলতো, মানে দুঃখ শোক, তার একটা প্রোজ। এখন একটা প্রশ্ন আছে, ব্যাকগ্রাউন্ড। আমরা গেটিসবার্গ অ্যাড্রেসের ব্যাকগ্রাউন্ডটা জানবো। তোমরা কিছুক্ষণ আগে প্রিভিয়াস কোশ্চিনে কি বলছো জাকির, বুঝিনি। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি, আচ্ছা, আপনার স্ক্রিন কি অফ করছে? এই স্ক্রিন এখনো দেখতে পাচ্ছ না? একটু জানাও তো আমাকে। ইমোজি দাও, ইমোজি দাও। না জানলে বলো, না জানলে না। স্ক্রিন ফার্স্ট রেকর্ড হচ্ছে তো ক্লাস। স্ক্রিন এখন দেখা যাচ্ছে? ওকে ওকে, দেখা যাচ্ছে, ঠিক আছে। নেট ইস্যু ছিল। তাহলে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ গেটিসবার্গ অ্যাড্রেসের ব্যাকগ্রাউন্ডটা আমাদের জানতে হবে, কারণ আমরা কিছুক্ষণ আগে কোশ্চেন দেখছি কি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন হচ্ছিল। মানে এটা তুমি একটু আয়ত্তে রাখো, যেন ছোট ছোট ইংলিশ সেন্টেন্সে মোটামুটি লিখতে পারো। বাংলায় জানলে তো সুন্দর করে ইংরেজিতে লেখা যাবে, তাই না? চলো তাহলে, যেহেতু এটা প্রশ্ন আছে, অ্যান্সারটা আমরা জেনে নিই ভালো করে। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের প্রেক্ষাপট মূলত আমেরিকান গৃহযুদ্ধ, অর্থাৎ এই গৃহযুদ্ধটার সালটা একটু মনে রাখতে হবে, 1861 থেকে 1865। আচ্ছা, একটা ইনফরমেশন দিই আমি তোমাদেরকে, এটা তোমাকে মনে রাখতে হবে। সিভিল ওয়ার সম্পর্কে কে কে অবগত আমাকে বলতে পারবা? সিভিল ওয়ার কিন্তু 1861 থেকে 1865 সালে, মানে সিভিল ওয়ার হচ্ছে গৃহযুদ্ধ, বুঝছো? এটার কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই 1800, এটা হচ্ছে সিভিল ওয়ার, গৃহযুদ্ধ মানে সিভিল ওয়ার। এখন 1861 থেকে 1800, এটা শুধু ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ারে তোমাকে এই সিভিল ওয়ার জানতে হবে, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সালগুলো জানা লাগবে। তুমি ফাইনাল ইয়ার পর্যন্ত তোমাকে এই সালগুলো ইউজ করতে হবে। 1861 থেকে 1865 সালের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ব্যাটেল অফ গেটিসবার্গ। এই ব্যাটেল অফ গেটিসবার্গ আমরা স্যাম্বলিজম হিসেবেও জানবো, এর সাথে জড়িত, যেখানে মাত্র 3 দিনে, কয় দিনে খেয়াল করো, 3 দিনে প্রায় 51,000 সৈন্য হতাহত হয়েছিল। বুঝছো কিছু? 3 দিনে 51,000, সংখ্যা কত তাহলে?
তো এই যে 1863 সালের 19 নভেম্বর এই ভয়াবহতার রণক্ষেত্রে নিহত ইউনিয়ন সৈনিকদের সম্মানে একটি জাতীয় কবরস্থান উদ্বোধনের আয়োজন করা হয়। এই যে জাতীয় কবরস্থান উদ্বোধনের আয়োজন করা হয়, সেখানেই লিঙ্কন প্রধান বক্তা না হওয়া সত্ত্বেও মাত্র 272 শব্দের একটি সংক্ষিপ্ত উদ্বোধনী মন্তব্য প্রদান করেন। এই ভাষণের মূল উদ্দেশ্য ছিল কি ছিল? শোকার্ত জাতিকে সান্ত্বনা দেওয়া, যুদ্ধ লক্ষ্যকে কেবল দেশ রক্ষা থেকে গণতন্ত্র সাম্য রক্ষার একটি মহান নৈতিক লড়াইয়ের উন্নত করা। সো লিঙ্কন চেয়েছিল মৃত সৈনিকদের এই আত্মত্যাগের একটি স্বাধীনতা নতুন জন্ম, অর্থাৎ নিউ বার্থ অফ ফ্রিডম হিসেবে সংজ্ঞায়িত করতে, যা প্রমাণ করবে যে জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা পৃথিবীতে চিরকাল টিকে থাকতে পারে। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু স্ক্রিনশট দাও, একটু মাঝে দেখে নিবা, এটা কিন্তু তোমার প্রশ্নে আসবে। এখন আমরা সামারিটা জানবো। তুমি মনোযোগ দিয়ে সামারি পড়ো, তুমি সব অ্যান্সার করতে পারবা, বুঝছো? যদি পড়াচর হয়ে থাকো, তুমি মনোযোগ দিয়ে সামারিটা দেখো, সব অ্যান্সার যেভাবেই কোশ্চেন আসুক এই সামারি থেকে করতে পারবা। এখন এই আমরা এই যে ডিটেলস সামারি একটু দিছি, এটা তুমি 2 মিনিট থেকে 3 মিনিট হইলেই হবে। যে প্রথমে আমরা জানবো ভাষণের ঐতিহাসিক পটভূমি ও গেটিসবার্গের রক্তক্ষয়ী যুদ্ধ, দেন হচ্ছে 1776 সালের আদর্শ এবং আমেরিকার পুনর্জন্ম, রিভার, তারপরে হচ্ছে গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার এক বিশ্বজনীন পরীক্ষা, তারপরে অলংকার শাস্ত্রের কৌশল অর্থাৎ রুল অফ থ্রি এবং সমান্তরাল বাক্য, তারপর মৃতদের প্রতি শ্রদ্ধা এবং জীবিতদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব। পেইড স্টুডেন্টদেরকে অলরেডি আমি আমার মেজর সাবজেক্টের চারটারই লিঙ্ক দিয়ে দিছি এবং এটা শেয়ার করা যাবে না, কিন্তু মৃতদের প্রতি এটাতে দেখবে এগুলো দেওয়া আছে। প্রতিদিন আমার নোটের জন্য ঘ্যান ঘ্যান করবে না। ভাষার সারল্য এবং গণতান্ত্রিক শৈলী, ডেমোক্রেসি স্টাইল অফ ল্যাঙ্গুয়েজ, তারপরে নিউ বার্থ অফ ফ্রিডম এবং দাসপ্রথা বিলোপের প্রচ্ছন্ন ইঙ্গিত। তারপরে দেখো শব্দের পুনরাবৃত্তি এবং অনুভূতির গভীরতা, তারপরে হইল এই যে ব্লেস কপি, কালোজি উত্তরাধিকার, গণতন্ত্রের শ্রেষ্ঠ সংখ্যা। তা এই যে তারপরে আমি তোমাদের জন্য এটা ইংরেজি রাখছি। ইভেন ইংরেজি রাখার পর এর যে হচ্ছে কঠিন ওয়ার্ডগুলো, ওয়ার্ড মিনিং গুলো আমি তোমাদের দিছি, একটু এটা পড়ার আগে, রিডিং দেওয়ার আগে এই ইংরেজি ওয়ার্ড মিনিং গুলো একটু দেখে নিবা। তারপর এই টোটালি যা পড়বা, এখানে তোমার এক্সামের জন্য ওয়ার্ড আছে, কিং ওয়ার্ড বলা হয় এগুলাকে, যেগুলো বারবারই লাগবে। যেমন ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তোমার হচ্ছে লিবারিটি স্বাধীনতা, ইকুয়ালিটি সমতা, স্যাক্রিফাইস আত্মত্যাগ,